না বাবা, আমি এখন বিয়ে করতে পারবো না। হঠাৎ করে এসে বলছো বিয়ে করতে। আমি কাল মাত্র বিদেশ থেকে আসলাম মাত্র, আজকেই বলছো বিয়ে করে নিতে। এটা কি করে হয়? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ বাবা, পাগল হয়ে গেছি। কারণ আমি চাই না আমার ছেলে এরকম কোনো খারাপ কাজে জড়িয়ে পড়ুক। যা আমি চাই না। তুমি এতদিন বিদেশে থাকলে এখন দেশের পরিস্থিতি সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। তুমি দেশে এসেই খারাপ কাজে জড়িয়ে পড়তে পারো। তাই আমি চাই আগ থেকেই তোমার বিয়ে দিয়ে তোমাকে ঘরমুখী করে রাখতে। বাবা, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি কি রকম আগের যুগের মানুষের মতো কথা বলতেছ? তুমি জানো আমি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছি, এখানে এসেছি তোমার ব্যবসা সামলাবো। এরপর আস্তে আস্তে কোনো ভালো মেয়েকে পেলে তখন না হয় বিয়ে করব। কিন্তু তুমি এত তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে দিতে চাইছো। তোমার এত তাড়া কিসের? তোর বাবাকে আমি বলেছি তোর বিয়ের ব্যবস্থা করতে, কারণ বিদেশে মেয়েদেরকে দেখে এসেছিস, না জানি দেশে এসে কোন খারাপ কাজে জড়িয়ে পড়িস। তোর বাবার বন্ধু ছেলে রাজীব এসে দেখেছিস কি রকম মদ জুয়া এসব নিয়ে পড়ে থাকে। আমি চাই না আমার ছেলে এরকম হোক। বিশ্বাস করো বাবা, আমি কোনোদিন এরকম কোনো কাজ করব না। তোমরা আমার উপর বিশ্বাস রাখতে পারো। কিন্তু তোমরা আমাকে এভাবে বিয়ে দিয়ে দেবে, এর মানে কি? আর কোন মেয়ের সাথে আমার বিয়ে দিবে? এই তো লাইনে এসেছিস। আমার বন্ধুকে চিনিস না? রহমান, ওই যে আমাদের গ্রামে থাকে, ওর একটা মেয়ে আছে, পড়াশোনা জানা, খুবই শিক্ষিত এবং ভালো মেয়ে, সাথে অনেক সুন্দরী। আমরা চাচ্ছি তার সাথে তোর বিয়ে দিতে। কি বলছো বাবা? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি বিদেশ থেকে পড়াশোনা করে এসে এখন গ্রামের মেয়েকে বিয়ে করব? তোমার এইটুকু বিবেক নেই যে আমার জন্য মেয়ে দেখলেই একটা শহরের মেয়ে দেখতে, যে একটু স্মার্টনেস জানে? আমার ঘরে এত স্মার্ট মেয়ের কোনো প্রয়োজন নেই। তুমি কোন দেশ থেকে স্মার্ট এসে নামলে? সারা জীবন আমাদের সাথে গ্রামেই ছিলে, হঠাৎ করে বিদেশে পাঠিয়েছি বলে স্মার্ট হয়ে এসেছো। আমি এখন সিদ্ধান্ত নিয়েছি, তখন আমার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। তাহলে আমাকে আবার জিজ্ঞেস করার কি দরকার? তোমরা যখন বিয়ে ঠিক করেই ফেলেছো, তাহলে আমাকে আবার বারবার জিজ্ঞেস করছো কেন? আমি বলেছি না বিয়ে করব না। এখন তোমরা যদি আমাকে বিয়ে দিতে চাও তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। দেখেছো রাজার বাবা এসেই কি রকম শুরু করে দিয়েছে। তুমি ছেলেকে বিদেশে পাঠাবে না, বিদেশে পাঠালেই খারাপ হয়ে যাবে। এখন দেখেছো মায়ের মুখের উপর কথা বলে। তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি? ঠিক আছে, আমার লাশের উপর দিয়ে তোকে যেতে হবে। বলেন তো কার এসব ভালো লাগে? প্রায় 3 বছর বিদেশে থেকে লেখাপড়া করেছি, এখন দেশে এসেছি একটু শান্তিতে দেশের প্রকৃতিটা উপভোগ করব। কিন্তু আসার পরেই বিয়ে নামক ঝামেলায় আমাকে জড়িয়ে দিতে চাইছে মা। এখন মায়ের এই কথা আমি কিভাবে ফেলবো? আমি তখন মায়ের দিকে তাকিয়ে বললাম, যা ইচ্ছা করো তোমরা, যদি আমাকে গ্রামের কেন একটা রাস্তার মেয়ের সাথেও বিয়ে দাও তাহলেও আমি রাজি। তবুও তোমরা আমাকে আর চাপ দিও না, আমার এসব আর ভালো লাগছে না। আমি চলে যাচ্ছি আমার রুমে। তোমাদের যার সাথে ইচ্ছা আমার বিয়ে ঠিক করার করো, আমি রাজি আছি। সত্যি বলছি বাবা, তুই রাজি আসিস তাহলে তো তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে হবে। রাজার বাবা, তুমি বিয়ের ব্যবস্থা করো। আমি তখন সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালাম না, মাথা পুরো নষ্ট করে দিয়েছে। আমি তখন তাড়াতাড়ি আমার রুমে চলে আসলাম। রুমে আসার পর নিজের রুমে শুয়ে আছি। এই যে ছিল এসে নিজের পছন্দ মতো একটা মেয়েকে বিয়ে করব, যে দেখতে হবে লাল টুকটুকে সুন্দর। আমি বিদেশে যাওয়ার পর কত মেয়ের সাথে পরিচিত হয়েছি, কিন্তু কাউকে আমি পছন্দ করতে পারিনি। কারণ আমি এমন একটা মেয়েকে বিয়ে করব স্বপ্নে দেখেছিলাম, যাকে দেখার পরেই মনের ভিতর আলাদা একটা অনুভূতি কাজ করবে। তাকে দেখার পরেই মনের ভিতর ঘন্টা বেজে বলবে যে রাজ, এই হচ্ছে তোমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি। কিন্তু বাবা মা আমাকে একটা গ্রামের মেয়ের সাথে বিয়ে দিতে চাচ্ছে। সে না জানে কিছু, না উন্নত জীবনযাপন সম্পর্কে তার কোনো ধারণা আছে। কিন্তু মায়ের কথা তাও তো ফেলতে পারবো না, সেই জন্য রাজি হয়ে গিয়েছি। 2 দিন পরেই মা বাবা মিলে জোর করে আমার বিয়ে দিয়ে দিল। এত তাড়াতাড়ি বিয়ের কি হলো আমি কিছুই বুঝতে পারলাম না। আমি তখন মাকে বলছিলাম যে বিয়ের জন্য তো হালকা একটা অনুষ্ঠানও করো, আমার তো একটা মান সম্মান আছে। তখন মা আমার দিকে তাকিয়ে রাগে দৃষ্টিতে বলেছিল, কোনো অনুষ্ঠানের কোনো দরকার নেই। তুই তো জানিস রিয়ার বাবা তেমন একটা সচ্ছল নয়,
এখন যদি আমরা অনুষ্ঠানের নামে এরকম অত্যাচার করি তাহলে কিভাবে উনি এসব সামাল দেবে? আমার যদি অনুষ্ঠান করার হয় তাহলে আমাদের বাসায় করব। ওনাদেরকে চাপ সৃষ্টি করে কোনো অনুষ্ঠান আমরা করতে চাই না, সেজন্য বিয়েটা দিয়ে দিলাম। আমার মায়ের এই বিষয়টা খুব ভালো লাগে, কারণ মা কখনোই অন্যায় করতে চায় না। সত্যি বলতে আমাদের সমাজে এখন গরিব মেয়েদেরকে বিয়ে করতে গেলেই বড়লোক পরিবারের ছেলেরা বিভিন্ন রকম যৌতুক ইত্যাদি দাবি করে, যার ফলে পরিবারের মানুষগুলো একদম শেষ হয়ে যায় মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। আমি তখন দরজার সামনে দাঁড়িয়ে আছি। এটা বাসর রাত নাকি একটা ফাজলামি সেটা আমি বুঝতে পারলাম না। আমি তখন রুমের ভিতর আস্তে আস্তে ঢুকলাম। রুমের ভিতরে ঢুকতেই মেয়েটা এসে আমার পা ধরে সালাম করলো। এই যুগেও কোনো মেয়ে পায়ে ধরে সালাম করে? সত্যি মানে বলতে হবে যে গ্রামের মেয়েরা এরকমই মনে হয়। আমি তখন পাটা সরিয়ে নিয়ে বললাম, হে তুমি এরকম কি করছো? এখনো কি সেই যুগ রয়েছে পায়ে ধরে সালাম করতে হয়? এখন স্মার্ট যুগ, হ্যাঁ, আর এই যুগে এসেছে মানুষ স্মার্ট হয়েছে, আর তুমি এখনো সেই গ্রামের কালচার নিয়ে পড়ে আছো। কথাটা বলতেই মেয়েটা আমার মুখের দিকে তাকালো। আমি তখন মেয়েটার ঘুমটার মাঝখান দিয়ে তার মুখটা দেখলাম। মুখটা দেখার পরেই আমি ক্রাশ খেয়ে গেলাম। এত সুন্দর কোনো মেয়ে হতে পারে? আমি তাকে দেখার পরেই তার দিকে কিছুক্ষণ তাকিয়ে আছি। তখন সে লাল চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, যদি কোনো নিয়মকানুনকে আমরা সম্মান করি তাহলে সেটা সারা জীবন মানা চাই। সেটার জন্য স্মার্ট যুগ আর আধুনিক যুগের কোনো প্রয়োজন হয় না। বাসর রাতে স্বামীকে পায়ে ধরে সালাম করতে হয়, এটা যুগ যুগ ধরে আমাদের সমাজে চলে আসছে। স্মার্ট হয়েছি বলে যে সবকিছু ভুলে যাব এটা নয়। আমি তো তার মিষ্টি কণ্ঠ আর তার রূপ দেখে আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। সে কি বলছে সেটা আমার মাথা দিয়েই ঢুকছে না। তখন সে আমাকে কিছুটা ধাক্কা দিয়ে বলল, কি ব্যাপার মিস্টার, এভাবে তাকিয়ে কি দেখছেন? আমি তখন তার কথা শুনে কিছুটা লজ্জা পেয়ে গেলাম। সত্যি তো, আমি মেয়েটার দিকে এভাবে তাকিয়ে আছি কেন? এটা তো খুবই লজ্জার একটা বিষয়। যাকে আমি বিয়ে করতে চাইছিলাম না তার দিকে এভাবে প্রথম দেখাতেই এতক্ষণ তাকিয়ে আছে। আমি তখন তার সামনে আর কোনো কথা বললাম না, গিয়ে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়তে নিলাম। তখন সে আমার সামনে এসে বলল, কি ব্যাপার, আপনি বাসুরাত সম্পর্কে কোনো কিছু জানেন না? আপনি এসে শুয়ে পড়তেছেন, কিছু বুঝলাম না, আপনার ইচ্ছেটা কি? দেখো, আমাকে আমার পরিবারের লোকজন তোমার সাথে আমার বিয়েটা দিয়েছে জোর করে। তোমাকে বিয়ে করার ইচ্ছা ছিল না। আমি গ্রামের কোনো মেয়েকে বিয়ে করতে চাইছিলাম না, কারণ আমি পড়াশোনা জানার শিক্ষিত একটা ছেলে। আমি বিদেশে থেকে পড়াশোনা করেছি। এখন আমি কেন গ্রামের মেয়েকে বিয়ে করব বলো? আমি তখন আমার স্বামীর কথা শুনে তার দিকে তাকিয়ে রইলাম। কি বলছে ছেলেটা? গ্রামের মানুষকে এখনো সে এতটা নিচ মনে করে? গ্রাম যে এখন উন্নত হয়ে শহরের থেকে ভালো হয়ে গেছে সেটা তো তাদের ধারণা নেই। শহরে এখন যা আছে গ্রামে তার চেয়ে দ্বিগুণ আছে। আমি তখন ছেলেটা অর্থাৎ আমার উনার দিকে তাকিয়ে বললাম, কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? আপনার পরিবার আপনাকে জোর করে বিয়ে দিয়েছে মানে? আপনি কেন বিয়ে করতে গেলেন? আমি আপনাকে না দেখেই আপনাকে ভালোবেসে ফেলেছি, কারণ আমি ছোটবেলা থেকে একটাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার স্বামীর সাথে আমি প্রেম করব, তাকে আমি ভালোবেসে নিজের সব কিছু উজাড় করব। কিন্তু আপনি? দেখো, এইরকম আবেগ দিয়ে দুনিয়া চলে না। আমি তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র আমার পরিবারের চাপে পড়ে। আমি কয়েকদিন পর তোমাকে ডিভোর্স দিয়ে দেব। তুমি অন্য কোনো ভালো ছেলে দেখে বিয়ে করে নিও। আমার পক্ষে তোমার সাথে সংসার করা সম্ভব নয়। কথাটা বলতে দেরি হলো, আমার গালে ঠাস করে একটা থাপ্পড় পড়তে দেরি হলো না। আজ পর্যন্ত মানে আমার পরিবারের লোকজন পর্যন্ত আমার বাবা মা আমার গায়ে কোনোদিন হাত তুলেনি, আর এই মেয়েটা বাসর রাতে আমার গায়ে হাত তুলে দিল। তখন সে চিৎকার করে আমার দিকে তাকিয়ে বলল, এই ছেলে, তোমার সাহস কি করে হলো? তুমি আমাকে নিয়ে এরকম কথা বলছো? তোমাকে আমি ভালো করে বলছি বলেই তুমি এত বার বেড়ে গেছো? তুমি একটা কথা শুনে রাখো, আমি হচ্ছি রিয়া। তুমি কি ভাবছো আমি পড়াশোনা জানি না? আমি এবার অনার্স কমপ্লিট করেছি। আমার রাগ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। গ্রামের কত ছেলেকে পিটিয়ে হাড়গোড় ভেঙে দিয়েছি, আর তুমি তো সাধারণ একটা ছেলে। এমন পিটান পিটাবো যে আর কোনোদিন আমার সামনে আসতে পারবে না। তুমি এটা কি করলে? আজ পর্যন্ত আমার পরিবারের লোকজন আমার বাবা মা আমার গায়ে কোনোদিন হাত তোলেনি, কিন্তু তুমি আমার গায়ে হাত তুললে, আমাকে থাপ্পড় মারলে।
বাবা মা তোমার গায়ে হাত তোলেনি বলেই তুমি এতটা খারাপ হয়ে গেছো। গ্রাম সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? একবার গ্রামে এসে দেখো, এখন তোমাদের শহর থেকে আমাদের গ্রামের অবস্থা আরো ভালো। গ্রামের মানুষজন ভালো বলেই শুধু শহরের মতো এত খারাপ কাজ করে বেড়ায় না। তাই বলি গ্রামকে তোমরা আধুনিক নয় এটা মনে করো। আমি তখন তার কথা বললে শুনে কি বলবো কিছুই বুঝতে পারছি না। তার মুখের দিকে তাকিয়ে আছি। তার মুখের রাগে দৃষ্টি আমাকে তার প্রতি আরো দুর্বল করে ফেলছে। আমি তখন তার দিকে এভাবে তাকিয়ে আছি দেখে সে আমাকে বলল, এভাবে হ্যাপলার মতো তাকিয়ে কি দেখছো? একটা কথা শেষবারের মতো বলে দিচ্ছি, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি জীবনে বিয়ে করলে একটাই করব, আর যাকে বিয়ে করব তাকেই ভালোবাসবো। তাই এখন থেকে আমি তোমাকে ভালোবাসি। আজ থেকে কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। আর আমাকে ডিভোর্স দেওয়ার কথা আরেকবার মুখে আনলে খুন করে নিজেও মরে যাব। আচ্ছা বোন, আমার সাথে কেন লাগতে এসেছো? তোমার যদি এতই পাওয়ার তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যাও, গিয়ে অন্য কোনো ছেলেকে বিয়ে করে নাও। আমাকে কেন এভাবে অত্যাচার করছো? আমি তো বলেছি আমি বিয়ে করতে চাই না, আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। তুমি কি বাচ্চা নাকি যে তোমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে? আর শুনে রাখো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। কি বলেন এসব? আপনি আমাকে কোনোদিন দেখেছেন না আমি আপনাকে কোনোদিন দেখেছি? আজ প্রথম পরিচয়। একবার ঘরে এসেছি মাত্র 5 মিনিট হলো, এর ভিতরে আপনি আমাকে ভালোবেসে ফেললেন। ভালোবাসা কি এতই সস্তা? তুমি আমাকে কোনোদিন না দেখলেও আমি তোমাকে 1 মাস আগে থেকেই দেখেছি। তোমার মা তুমি বিদেশ থেকে দেশে আসার 1 মাস আগেই আমার বাবার সাথে কথা বলেছে। তখন আমি তোমার ফটো দেখেছিলাম। আমি এত সব কথা বলতে চাই না। এখন চলো বাসর করব। কি কি পাগল হয়ে গেছো? বাসর করব মানে? আমি এসব বাসর টাসর কিছুই করতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি না। আমি আরো কাউকে বিয়ে করতে চাই। আর আমি শহরের মানুষকে বিয়ে করব, গ্রামের মানুষকে আমি বিয়ে করব না। আবার তুই গ্রামের মানুষ বলে অপমান করতে চাচ্ছিস? তোর এমন অবস্থা করব যে তুই আর কোনোদিন চোখ তুলে তাকাতে পারবি না। আমি যখন বলেছি তোর সাথে বাসর করব, তার মানে বাসর করবই। আজকে তোর এমন অবস্থা করব যে নিজের ইজ্জত আর সম্মান কিছুই থাকবে না তোর। আমি তখন অসহায় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। সে আমাকে এসে জড়িয়ে ধরল। সে জড়িয়ে ধরতেই আমার শরীরের মধ্যে কারেন্টের একটা হিট চলে আসলো। আমি তখন তার দিকে অদ্ভুত চাহনি নিয়ে তাকিয়ে আছি। তার চোখের মধ্যে কি যে মায়া, আমি হারিয়ে গিয়েছি তার চোখের মধ্যে। সে আমার দিকে তার ঠোঁট এগিয়ে নিয়ে আসছে। আমিও তখন ফ্রিজ হয়ে তার দিকে তাকিয়ে আছি। সে তার মিষ্টি ঠোঁট জোড়া দিয়ে আমার ঠোঁট দখল করে নিল। আমার কি হলো আমি বুঝতে পারলাম না। আমি তাকে রেসপন্স করতে শুরু করলাম। প্রায় 5 মিনিট পর সে আমাকে ছেড়ে দিয়ে ধাক্কা দিয়ে বলল, আলুর বস্তা কালা বান্দর কোথাকার, আমাকে নাকি বিয়ে করবে না। এখন দেখি আমার সাথে তাল মিলিয়ে কিস করে যাচ্ছে। লুচ্চামি করার জায়গা পাও না, তাই না? তার কথা শুনে পাগল হয়ে গেলাম। কি বলছে এই মেয়েটা? সে নিজের ইচ্ছেই আমাকে কিস করলো, আবার আমাকে লজ্জু বলতেছে। আমি তখন তার দিকে তাকিয়ে রাগের দৃষ্টিতে বললাম, হেই, তোমার কি হয়েছে? নিজের ইচ্ছায় আমাকে কিস করলে, আবার আমাকেই বলছো আমি নাকি লজ্জা। মানে পাগলামি করার আর জায়গা পাও না? তুমি কি পাগল নাকি? মেয়েরা পাগল হয় না, পাগলি হয়। হ্যাঁ আমি পাগলি, আমি তোমার প্রেমে পাগলি হয়ে গেছি। আমি চুপচাপ তার পাশে শুয়ে পড়লাম, কিন্তু সে আমাকে সাপের মতো পেঁচিয়ে ধরে শুয়ে আছে। আমি তখন চুপচাপ শুয়ে আছি। আমারও ভালো লাগছে এভাবে থাকতে। রাত প্রায় 2টো। আমি চোখ মেলে তাকিয়ে দেখি রিয়া ঘুমিয়ে পড়েছে। আমি তখন তার দিকে তাকালাম। তাকে দেখতে ঠিক আমার স্বপ্নের দেখা ঠিক সেই রাজকন্যার মতো, কিন্তু একটু বেশি রাগী। তবে আমি মানিয়ে নিতে পারবো। আম্মুকে একটা থ্যাঙ্কস দিতে ইচ্ছে করছে, কিন্তু সেটা বুঝতে দিলে চলবে না, পরে আমাকে কি ভাবে। আমি তখন তার চোখের উপর হাত নাড়লাম। না, ঘুমিয়ে গিয়েছে। তাহলে আমার ইচ্ছাটা পূরণ করে নেই। ইচ্ছা ছিল বাসর রাতে বউ ঘুমানোর পর তার দিকে তাকিয়ে থেকে তার কপালে ভালোবাসার পরশ এঁকে দিব। যখনই তার কপালের কাছে ঠোঁট নিয়ে গেলাম, সে চোখ মেলে কিরকম জানি হেসে বলল, লুচু পোলা, আমাকে বললেই হতো, দাঁড়াও দেখাচ্ছি। বলেই জড়িয়ে ধরে ডুব দিল ভালোবাসার নদীতে।
তাহলে আপনারা চান আমি সেই নদীতে ডুবেই মরে যাই? মেনে নিলাম আমার গ্রামের গণ্ডি বউকে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতেই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।